প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাই এই বিশেষ লাইভ শোটিতে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে আছেন শরণাঙ্কর থেরো। শরণাঙ্কর থেরো মহোদয়, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ আসাদ। সব শ্রোতা মণ্ডলী যারা আমাদেরকে শুনতে পাচ্ছেন ওনাদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই ভান্তে মহোদয়কে চিনতে পারছেন, মনে করতে পারছেন 5 বছর আগে সেই 2020 সালে কি ঘটেছিল চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। একজন বৌদ্ধ ভিক্ষু, তিনি অরণ্যে এক প্রকার, একদম সহজভাবে বললে জঙ্গলের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছিলেন। অনাথ বা এতিম শিশুদেরকে আশ্রয় দেওয়ার লক্ষ্যে তিনি বিহার তৈরি করেছিলেন, একে একে বিভিন্ন মানুষের কাছ থেকে ভিক্ষা নিয়ে, অর্থাৎ অনুদানে। সেই বিহার দখলে খায়েশ জাগলো তৎকালীন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। সর্বশেষ তিনি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী, এবং হাসান মাহমুদের ভাই, মূলত তার ভাই এরশাদ মাহমুদের নজর পড়েছিল। এবং নজর পড়েছে আরও কয়েকটি বিষয়, যে একজন বৌদ্ধ ভিক্ষু এতটা জনপ্রিয় হয়ে যাচ্ছে এই এলাকায়, আমাদেরকে কেউ চেনে না, আমরা চোখ রাঙালে কেউ শুনতে চায় না। এই ব্যক্তিকে, অর্থাৎ আপনারা যাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন শরণাঙ্কর থেরো, তাকে থ্রেট মনে করা শুরু করলো সেই ক্ষমতাসীন, সেই দাপুটে হাসান মাহমুদ পরিবার, এবং একের পর এক চাপ প্রয়োগ করা, এবং সেই চাপ অন্য অনেক ধর্মপ্রচারকরা যেটা করেন, ক্ষমতাসীনদের অনুকূলে থেকে নিজের স্বার্থ উদ্ধার বা স্বার্থ সিদ্ধির জন্য চেষ্টা করেন। আমার জীবনে দেখা প্রথম বা কয়েকজনের মধ্যে অন্যতম ছিলেন শরণাঙ্কর থেরো, যিনি প্রতিবাদ করেছিলেন। কিভাবে প্রতিবাদ করেছিলেন আমরা একটু সেই অতীত থেকে একটু দেখি, যে তিনি কিভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন। আমি একটি ভিডিও দেখাবো, যে ভিডিওটি আপনারা অনেকেই দেখেছেন হয়তো, আবার অনেকে দেখেননি। সেই জ্ঞান শরণ মহারণ্যের সেই ভিডিওটি, যে ভিডিও আমি শরণাঙ্কর থেরো মহোদয়কে চিনতাম না, আমি এই ভিডিওটি দেখলাম আজকে থেকে 5 বছর আগে, 2020। এই ভিডিওটি দেখে আমি দেখলাম যে একজন ধর্মপ্রচারক তিনি বেশ বলিষ্ঠভাবে প্রতিবাদ করছেন। আপনাদেরকে একটু তাহলে দেখাই, এই ভিডিওটি যেহেতু ওপেন হয়েছে, আমি অডিও সহই দেখাচ্ছি। এখানে অডিওটা ছিল না, আপনারা যেটা দেখছিলেন। ওকে, আমি একটু অডিও সহ আপনাদের একটু বড় করার চেষ্টা করছি, যেন আপনারা ভালোভাবে এটি দেখতে পান। আমি ভিডিওটি ভালো হতো যদি ডাউনলোড করে রাখতে পারতাম, কিন্তু প্রিয় দর্শক, আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের টেকনিক্যাল একটু প্রবলেম হয়েছিল, যে কারণে দেরি হয়ে গেল শোটি করতে। আপনারা শুনুন তো কি বলেছিলেন। এই সেই বিহার ভাঙচুর, অর্থাৎ হাসান মাহমুদ গ্যাং কর্তৃক বিহার ভেঙে দাও, গুড়িয়ে দাও। এবং শরণাঙ্কর থেরো কিন্তু সেই সময় প্রতিবাদ করেছিলেন, যে রাগঢাক না করেই ক্ষমতাসীনরা এটা দখল করছে, সেটি বলেছিলেন। দেখতে থাকুন। দেখছেন বৌদ্ধ শিষ্যদের সাথে, ভান্তেদের সাথে কিভাবে কি বেয়াদবিটা ওখানে করেছিল। মুখ ঢেকে এই বিহার ভেঙে দিচ্ছিল। পুলিশ পাঠিয়ে বৌদ্ধ ভিক্ষুদের সাথে কি পরিমাণ আচরণ করেছে আপনারা জানেন। বৌদ্ধ ভিক্ষুরা কেমন, কারোর সাথে মারামারি ঝগড়াঝাটিতে যাওয়ার লোক কিনা। আমার শিষ্য আপনাকে খারাপ কথা বলছে, কেমন এটা আপনারা খারাপ করেন কেন? কি ব্যাপার? আপনাদের অর্ডার দেন তো, আপনি অর্ডার বুদ্ধমন্ত্রীর অর্ডারটা দেন। হ্যাঁ, আমারটা তো আমি দেখাতে পারবো না, যেহেতু সরকারি জায়গা ঘর উঠেছেন, আপনি অর্ডারটা দেন। সরকারি জায়গা ঘর উঠেছেন, সরকারি লোক ভাঙছে, এই যে তাদের অধ্যত্ত দেখছিলেন, তাদের ক্ষমতার প্রকাশ তারা যেটা ঘটিয়েছিল, সেটি তো আপনার কাছে সুস্পষ্ট। আমি আর একটু দেখাই।
স্বর্ণাঙ্কর থেরোর ব্যাপারে আপনাদের যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে, কোনো কিছু জানার থাকে, আপনারা উইকিপিডিয়ায় ডিটেল পাবেন, আপনারা বাংলায় বোধহয় আছে। এবং আমি এখন একটি ভিডিও দেখাবো। আমি একটু আগে যেটা দেখাচ্ছিলাম সেখানে দেখলেন যে কিভাবে গিয়ে তারা, অর্থাৎ এই হাসান মাহমুদের প্রশাসন থ্রেট করে করে, আমি দুঃখিত, আমি একটু দেখাই, তারা এখানে থ্রেট করে করে ভেঙে দিল। কোনো আইন, কোনো কিছুর দরকার নেই, তাদের মনে হয়েছে তারা ভেঙে দেবে, কারণ তারা এটাকে থ্রেট মনে করছিল যে বৌদ্ধ ভিক্ষু কেন এখানে বিহার নির্মাণ করছে বা বৌদ্ধ ভাস্কর্য, তাদের ভাষায় মূর্তি তৈরি করছে, এরকম একটি বিষয় সরকারি টরকারি বলে। তারপরে তিনি কিন্তু এই ভাঙচুরের পরে এই প্রতিবাদটি জানিয়েছিলেন। আমরা একটু চলুন শুনি। মাননীয় প্রধানমন্ত্রী, জাতির জনকন্যা শেখ হাসিনা, আমি স্বর্ণাঙ্কর থেরো 2018 এবং 19 অর্থ বছরই বাংলাদেশ রাঙ্গুনিয়া থানাধীন জ্ঞানশরণ মহারণ্য থেকে এখান থেকে উকিয়া থেকে চট্টগ্রাম সিটি, এরপর ঢাকা সিটি, এরপরে বেনাপোল, কলকাতা সিটি এবং ঝাড়খণ্ড বিহার প্রদেশ হয়ে আমি 3500 কিলোমিটার পদব্রজে বুদ্ধের অদ্বিতীয় মহাপবিত্র স্থান, বুদ্ধত্ব প্রাপ্তির স্থান বজ্রাসন আমি দর্শন করি। এতে আমাকে বাংলাদেশ এই পুলিশ প্রশাসন এবং ইন্ডিয়ান প্রশাসন, বাংলাদেশ গভর্নমেন্ট এবং ইন্ডিয়ান এই যে গভর্নমেন্ট আমাকে সহযোগিতা দেন, তোর জন্য আমি উভয় দেশের রাষ্ট্রনায়কের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। বাংলাদেশে আমরা সীমিত সংখ্যক বৌদ্ধ ধর্মাবলম্বী রয়েছি, সব মিলে আমরা 0.6% আছে আমরা এখানে বাংলাদেশে বৌদ্ধ। তো বাংলাদেশি বৌদ্ধরা আমরা যারা আছে, আমরা চাই শান্তিতে, আমরা দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়ে কোনো রকম বেঁচে থাকতে, আমরা সেই ব্যক্তি স্বাধীনতাটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কামনা করছি। স্থানীয় 0.6% জনসংখ্যা কখনো মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, মিনিস্টার, প্রাইম মিনিস্টার থেকে শুরু করে এগুলোর অধিকারের জন্য কখনো মানুষ সামনের দিকে অগ্রগতি হবে না। এরা চাইবে ছোট্ট একটা জাতিসত্তা, কোনো রকমে এরা যে কোনো একটা ছোটোখাটো মাঝারি কর্মক্রিয়াদের সম্পাদন করে তাদের জীবনকে নির্বাহ করা। আজকে আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনেই এই কথাগুলো আমি বলছি। বাংলাদেশের যত মানবাধিকার সংগঠন আছে, বাংলাদেশের যত টিভি চ্যানেল রয়েছে এবং বাংলাদেশের যত অসাম্প্রদায়িক চেতনায় যত বুদ্ধিজীবী, যত অসাম্প্রদায়িক চেতনা, মানবাধিকার চেতনায়, মানবিক চেতনায় যত মানব রয়েছে, আমি সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কথাটা এই জন্য বলছি, কারণ জনগণ যখন নির্যাতিত হয় তখন রাজা ওই নির্যাতিত পরিস্থিতি থেকে ওই প্রজাকে উদ্ধার করতে পারেন। সুতরাং বর্তমান বাংলাদেশের যিনি রাজা প্রধানমন্ত্রী, তিনি হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1971 সালে এই দেশ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং এই যে লক্ষ কোটি বাঙালি সংগ্রামের মাধ্যমে আমরা এই দেশ স্বাধীন করি। এই দেশকে স্বাধীন সার্বভৌমত্ব এবং অসাম্প্রদায়িক চেতনায় এবং অপশক্তিগুলো আমাদেরকে আঘাত করেছে। তন্মধ্যে 2017 সালে 2012 সালের রামুর মধ্যে প্রায় 5 থেকে 6টি বৌদ্ধ মন্দির জ্বালিয়ে দেওয়া হয়, শত শত বৌদ্ধ বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়। 2003 সালে রাউজান পিঙ্গলা গ্রামে একজন বৌদ্ধ ভিক্ষুকে, 2002 সালে রাউজানের জ্ঞানজ্যোতি বৌদ্ধ ভিক্ষুকে হত্যা করা হয় পিঙ্গলা গ্রামে ওয়ারা পাই আশ্রমে। 2012 সালে রামু বৌদ্ধ মন্দিরে অগ্নিসংযোগ সহ 3 থেকে 400 বছরের পুরনো বৌদ্ধ মন্দির ধ্বংস করা হয় বাংলাদেশের বামমূর্তি ক্ষুণ্ণ করার জন্য। তারপর 2016 সালে নাক্কানছড়ি পাহাড়ি বৌদ্ধ ভিক্ষুকে হত্যা করা হয়, কুপিয়ে হত্যা করা হয় নিহত বৌদ্ধ ভিক্ষু নামু গাইন্দাম থেরো। 24 আগস্ট 2019 সালে রাতে ট্রেনে ফেনীতে ভিক্ষু অমৃতানন্দ থেরোকে চলন্ত ট্রেনে হত্যা করা হয়, গোমতী নদীর তেলে ফেলে দেওয়া হয়। তারপর 2 অক্টোবর 2016 সাল লামায় রাতের অন্ধকারে বৌদ্ধ মুক্তি ভাঙচুর করা হয়। 2017 সালে রাঙামাটি লঙ্গদু 300 পাহাড়ি বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়। ইতিমধ্যে বান্দরবানের 2টি বৌদ্ধ মন্দির ভাঙচুর করা হয়, লাকারা বৌদ্ধ মন্দির ভাঙচুর করা হয়। তাহলে 1971 সালে স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশে বৌদ্ধদের প্রতি নির্যাতিত হওয়ার এ ধরনের কোনো ইতিহাস নেই। এখান থেকে নির্যাতিত হওয়ার ঘটনাগুলোর সূত্রপাত হয় 2003 সাল থেকে।
জ্ঞানজ্যোতি বৌদ্ধ ভিক্ষু হত্যার পর থেকে এখানে এই যে সাম্প্রদায়িক দাঙ্গা বা সাম্প্রদায়িক নির্যাতন শুরু হয়। তো সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনার প্রতি অনুরোধ জানাচ্ছি, যেহেতু আপনি দেশের রাজা, রাষ্ট্রনায়ক, আমি জানি এই দেশ স্বাধীন করার জন্য আপনার পরিবার যেভাবে আত্মত্যাগ করা হয়েছে, এভাবে প্রত্যেকটা বাঙালির, আমাদের লক্ষ লক্ষ মা বোনের এই যে লুণ্ঠন করা হয়েছে, হাজারো শহীদ, লক্ষ লক্ষ বাঙালি শহীদ হয়েছে, এই দেশ শান্তি শৃঙ্খলা এবং বিশ্ব পরিমণ্ডলে সুনাম সুখ্যাতি নষ্ট করার জন্য এমন কিছু মহল রয়েছে যা এই দেশকে তিলে তিলে ধ্বংস করে দিতে চায়। এখানে সোনার বাংলা বলা হয়েছে, এখানে সোনার বাংলা না করে এই সোনার বাংলার স্বপ্নগুলো ধূলিসাৎ করতে চায়। তো সুতরাং আমি জ্ঞানশরণ মহারণ্য বৌদ্ধবিহার শরণঙ্কর ভিক্ষু রাঙ্গুনিয়া থানার ফলাহারিয়া গ্রামে আছি। আজকে এখানে স্থানীয় প্রশাসন এবং স্থানীয় ক্ষমতাসীন বেশ কয়েকজন ব্যক্তি, আমি নাম বলবো না, তো সেহেতু ওনাদের সহযোগিতায় এখানে ভিক্ষুদেরকে আঘাত করা হয়েছে। বৌদ্ধ সন্ন্যাসীকে গলা ধাক্কা দেওয়া হয়েছে, গালিগালাজ করা হয়েছে। এখানে বৌদ্ধ জনসাধারণকে তাদের ধর্ম নিয়ে, তাদের জাতি নিয়ে অবৈধভাবে এদেরকে এই যে বিভিন্নভাবে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়েছে। এই বিষয়ে 2016 সালে আমরা একটা বৌদ্ধ মন্দির গেট নির্মাণ করি। যখন আমি বৌদ্ধ মন্দির গেট নির্মাণ করি, সেখানে বৌদ্ধদের জায়গা, এই বৌদ্ধদের জায়গার মধ্যে স্থানীয় ক্ষমতাসীন ব্যক্তি এরা সরকারকে বিক্রি করে, মাননীয় প্রধানমন্ত্রীর নাম বিক্রি করে। এই গেটটা আমার করতে দিনে এখনো অর্ধেক হয়ে এই জ্ঞানশরণ বৌদ্ধ মন্দিরের গেট পড়ে আছে। তারপর 2018 সালের প্রথম দিকে এখানে এই অমলেন্দু শিমুল, ওদের পৈতৃক উত্তরাধিকারে 40 বছর ধরে এদের বাড়ি ভিটা রয়েছে সেখানে। এই বাড়িঘর থেকে উচ্ছেদ করে সেখানে এরা মার্কেট করতে চায়। রাজাহাট বাজারের মধ্যে 100 বছরের পুরাতন সুকেন্দু সওদাগরের বাড়ি উচ্ছেদ করা হয়েছে। তারপর স্থানীয়ভাবে যারা আরও রাজারহাট বাজারের মধ্যে বৌদ্ধদের সম্পত্তি, প্রাচীনতম 100 বছরের প্রাচীনতম সম্পত্তি রয়েছে, যেগুলো বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেও তাদের ভূ সম্পত্তি ছিল, এগুলো উচ্ছেদ করে সেখানে মার্কেট নির্মাণ করা হচ্ছে। এভাবে এদিকে এখানে যারা আসে, এই আমাদের জ্ঞানশরণ ফলাহারিয়ার মধ্যে বেশ কিছু বৌদ্ধ বাড়িঘর উচ্ছেদ হওয়ার জন্য এখানে হুমকি দামকি দেওয়া হচ্ছে। তাহলে এইভাবে এই সমস্ত হুমকি দামকি দেওয়ার কারণে বাবু রঞ্জিত বড়ুয়া, ওনার পুত্র জগদীশ বড়ুয়া, এইভাবে সেখানে 5টি ফ্যামিলি রয়েছে, এই 5টি ফ্যামিলি সহ ওনাদেরকে উচ্ছেদ করার জন্য হুমকি দামকি দেওয়া হচ্ছে। প্রতিদিন ক্ষমতাসীন ব্যক্তিরা ওনাদেরকে গিয়ে হুমকি দামকি দিচ্ছেন। আমি স্থানীয় প্রশাসন এবং মানবাধিকার সংগঠন এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, এটা আপনারা সুষ্ঠু তদন্ত করবেন। যে স্থানীয় মানুষ, যদি আমরা এখানে দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়ে যদি বেঁচে থাকতে না পারি, তাহলে এখানে আমাদের মাথা গোজার ঠাঁই যে আমাদেরকে যদি এভাবে তিলে তিলে যদি নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়, অত্যাচার করা হয়, তাহলে হয়তো আমাদেরকে দেশ ছেড়ে একদিন চলে যেতে হবে। তো সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী সহ আরও যারা স্থানীয়, এই দেশের যারা বুদ্ধিজীবী, অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, যারা শিক্ষিত মহল সহ এবং হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান, প্রত্যেকের প্রতি আমাদের একটা অনুরোধ রইল, সবাই যাতে আমাদের পাশে দাঁড়াবেন, আমাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, যাতে এই সোনার বাংলার সোনার দেশ করার পেছনে যাদের এই কুচক্র রয়েছে, তারা এটা যাতে প্রতিহত করে এই বাংলাদেশি বৌদ্ধরা যাতে এখানে শান্তিতে বসবাস করতে পারে। প্রিয় বন্ধুগণ, এই ভিডিওটি পুরোটা অনেকে আপনারা দেখেছেন এবং শরণাঙ্কর থেরো 2020 সালে যে কথাগুলো বলেছিলেন যে আমাদের হয়তো দেশ ছেড়ে চলে যেতে হবে, আজকে বাস্তবতা সেটাই, তিনি দেশে নেই। দেশ ছেড়েছেন সেই অনেকগুলো বছর। কেন ছেড়েছেন, কোথায় তিনি, কি হয়েছে, আমরা একটু একে একে দেখি, তারপরে আমরা বান্তে মহোদয়ের কাছ থেকে জানবো আসলে এই ভয়াবহতাটা, মানে এই ভয়াবহতা কতটুকু ভয়াবহ, মানে ভয়াবহ কতটুকু ভয়াবহ। এটা 2020 সালে তিনি খুব শান্তিপূর্ণভাবে একজন ভদ্র মানুষের মতো এই কথাবার্তাগুলো বলেছিলেন যে হাসান মাহমুদ কর্তৃক কিভাবে নির্যাতন হচ্ছে। দেখুন, এই যে হিন্দু বিশ্ব নামের একটি পেজ 2020 সালে এই যে জুলাই মাসে, দেখুন তার আগে সবাই কিন্তু বাংলাদেশে প্রায় সব মানুষই প্রতিবাদ করেছিলেন এখানে কি ঘটেছিল। এই হাসান মাহমুদ কর্তৃক এই যে লুটপাট, এই ভিডিওটির পরে শরণাঙ্কর থেরো মহোদয়কে শুধু করা হয়নি, তাকে ওখান থেকে গুম করে, মানে ওখান থেকে তাড়িয়ে দিয়ে, চট্টগ্রাম থেকে বের করে দিয়ে তাকে থাকতে বাধ্য করা হলো ঢাকায় ডিজিএফআই কর্তৃক, মানে এক প্রকার গৃহবন্দী। এবং এই বিহার তারা দখল করলো, একের পর এক হামলা চালালো, সব কিছু তছনছ করে দিল, লুটপাট করলো। এবং কার নেতৃত্বে আপনাদের মনে আছে, এরশাদ মাহমুদ গাড়িতে করে গিয়ে কিভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মিথ্যা অভিযোগ তুলে, ধোঁয়া তুলে ওখান থেকে শরণাঙ্কর থেরোকে সরানো হয়েছিল, তা আপনাদের মনে আছে। আমি এই ভিডিওটি দেখার পর, একটু আগে যে ভিডিওটি দেখলেন, এটা দেখার পরে যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষের কি মনে হবে যে আমার দেশের একজন
মানুষ যিনি নিপীড়িত হচ্ছেন ধর্মীয় বিশ্বাসের কারণে, অর্থাৎ বৌদ্ধ হওয়ার কারণে এই নিপীড়ন হতে দেওয়া যাবে না। আমি প্রতিবাদ করেছিলাম। এই প্রতিবাদ কেন করলাম? আমার বাবা মাকে ধরে নিয়ে এরা আটকে রাখলো, 48 ঘন্টা খাবার দাবার না দিয়ে। শুধুমাত্র আমি কেন এটার প্রতিবাদ করেছিলাম? আমি যেন এই ভিডিও ডিলিট করি, তারা যেন ইচ্ছে মতো তাদের মানে আরাম করে একদম শরণাঙ্কর থেরোকে নির্যাতন করতে পারে। এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকগুলো রিপোর্ট, আন্তর্জাতিক রিপোর্ট আছে। আমি বলছি এই যে জাতিসংঘের শরণাঙ্কর থেরো মহোদয়কে নিয়ে ইউনাইটেড নেশনসের যে OSCHR দেখতে পাচ্ছেন, এই OSCHR এর রিপোর্ট আছে। এই রিপোর্টের লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে পাবেন। এখানে জেনেভা থেকে পাবলিশ করা এই রিপোর্টে বিস্তারিত বলা আছে, হাসান মাহমুদের নাম ধরে বলা আছে তারা কিভাবে নির্যাতনটা চালিয়েছে, কিভাবে ওইখান থেকে তাকে উচ্ছেদ করেছে এবং এই রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে। এখানে পুরো বিস্তারিত লেখা আছে। আপনারা যদি কেউ পড়তে চান এই ভিডিওটি এখানে পজ করে আপনারা এই রিপোর্টটি পড়ে নিতে পারেন। এবং আমাকে নিয়েও একই দেখতে পাচ্ছেন, এটি কিন্তু 2020 সালের রিপোর্ট, 1 সেপ্টেম্বর 2020। এরা বিস্তারিতভাবে এখানে বলেছে কিভাবে নির্যাতনটা করেছে তারা। মানে এই রিপোর্ট বলুন, চিঠি বলুন, সরকারের কাছে এই সাপ্রেশন বন্ধ করার জন্য, এই নিপীড়ন বন্ধ করার জন্য অনুরোধ করেছিল। হাসান মাহমুদ ততটাই বেপরোয়া ছিল যে রাষ্ট্রীয় ক্ষমতা পুরোপুরি ব্যবহার করে বৌদ্ধ ভিক্ষুকে ওখান থেকে তাড়িয়েছে, মানে দেশ থেকে বের করে দিয়েছে। এবং ওখানকার যত বৌদ্ধ ধর্মাবলম্বী তাদেরকে সাপ্রেশনে রেখেছে, মিথ্যা মামলা দিয়ে হত্যা পর্যন্ত করেছে। আমরা বিস্তারিত, শরণাঙ্কর থেরো মহোদয় আমাদের সাথে আছেন, তিনি জলজ্জান্ত প্রমাণ, তিনি একদম মানে বেঁচে থাকা ভিকটিম, তিনি বেঁচে আছেন। এটাই তো আমার কাছে খুব অবাক লাগে যে তাকে মেরে ফেলার জন্য এমন কোনো কাজ নেই যেটা তারা চেষ্টা করেনি। এবং এই হাসান মাহমুদদের আমি একটু দেখাই। এই সেই এরশাদ মাহমুদ, হাসান মাহমুদকে তো একটু আগে দেখালাম। এই সেই এরশাদ মাহমুদ, যে এরশাদ মাহমুদ গাড়িতে তার সেই বিলাসী গাড়ি নিয়ে গিয়ে ওখানে লেলিয়ে দিয়েছিল। দেখতে পাচ্ছেন, তাদের যখন প্রয়োজন হয় টুপি দেয়, আবার যখন প্রয়োজন হয় তারা যা কিছু অপরাধ কর্ম তারা করে। আমি বলছি একটু পরে। এই সেই হাসান মাহমুদ, এরশাদ মাহমুদ দেখতে পাচ্ছেন, এই সেই এরশাদ মাহমুদ। এখন এরশাদ মাহমুদ কোথায়? এখন এরশাদ মাহমুদ কোথায় নিশ্চয়ই আপনাদের সেটা মনে আছে। আমি বলছি, সব বলছি। এরশাদ মাহমুদ বর্তমানে রয়েছেন, আমি লোকেশনটা দেখে না, লোকেশন আর না দেখাই, লোকেশন আমি জানি সে কোথায় আছে বর্তমানে, একদম স্পেসিফিক মানে প্রিসাইজ তার লোকেশন জানি। কলকাতায় রয়েছে। তো কলকাতার কোথায় সেটা আর আমি বলছি না। কলকাতায় রয়েছে, তার পরিবার পরিজন নিয়ে তার বাচ্চা কাচ্চাদের সেখানে পড়াচ্ছে। সুইজারল্যান্ড থেকে কিভাবে মানি লন্ডারিং করে কত কোটি টাকা কোন কোন বিদ্যালয়ের তারা শেয়ার কিনছে, কত টাকা। এমনকি কিছুদিন আগে মানে ভারতের একটি সি বিচে গিয়ে মদ খেয়ে সারা রাত নারী কেলেঙ্কারি ঘটিয়ে, বিশাল এক কেলেঙ্কারি। এবং সেই ঘটনার সিসিটিভি ফুটেজ, ভিডিও ফুটেজ আমার কাছে আছে। যদিও এখন শেখ হাসিনার সরকারের যারা পলাতক তাদেরকে ভারত প্রশ্রয় দিচ্ছে বলে এই বিষয়টি তারা মিটমাট করে ফেলেছে, কিন্তু প্রত্যক্ষদর্শীদের ভিডিও আপনারা কিভাবে মিটমাট করবেন? আমি খুবই আনন্দিত যে পুরো পৃথিবীতে আমি ছড়িয়ে গেছি। মানে আমাকে এই ভিডিওগুলো পাঠিয়েছেন, আমি দেখে অবাক, লজ্জিত হয়েছি ভারতীয়দের কাছে যে আমি একজন বাংলাদেশি হিসেবে, যে এটা কি, মানে মদ খেয়ে নারী মদ এবং মারামারি, নিজেদের মধ্যে মারামারি, যে গ্যাংগুলো গেছিল আওয়ামী লীগের যে গ্যাং, তারা এই কাজটি করেছে। তো প্রিয় বন্ধুগণ, এই সেই এরশাদ মাহমুদ, তারা পালিয়ে গেছে কিন্তু তাদের বিলাসী জীবনের কোনো শেষ নেই। তারা পালিয়ে গেছে। হাসান মাহমুদের বাড়িঘর কিন্তু কেউ ভাঙেনি। কেন? হাসান মাহমুদের আপন চাচাতো ভাই, সে বিএনপির নেতা স্থানীয়, তারা রক্ষা করেছে। এই যে এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন, এবি ট্রাভেলস, এরকম সহ তাদের যতগুলো রিসোর্ট ছিল সবই তো অক্ষত আছে। এবি ট্রাভেলস এখনো চট্টগ্রামে চলছে। এখন তারা ক্ষমতায় নেই, এরশাদ মাহমুদ নেই, হাসান মাহমুদ নেই, এবি ট্রাভেলস কিভাবে চলে? কারণ তারা তো চোর, তারা এই সিন্ডিকেট তৈরি করে গেছে। বর্তমান চোররা তাদেরকে প্রশ্রয় দিচ্ছে। তো প্রিয় বন্ধুগণ, আপনারা যারা রাঙ্গুনিয়ার এই ঘটনাটি জানেন তারা জানবেন, আমি যখন প্রতিবাদ করেছি শুধু আমার মা বোনদেরকে ধরে নেয় না, আমার নামে মিথ্যা মামলা দিয়েছে ব্লগার আসাদ নূরের বিরুদ্ধে। ডিজিটাল আইনে মামলাটি কে করেছে? মামলায় আসাদ নূর অনলাইনে ভিডিও প্রচার করে ইসলাম ধর্ম, মুসলমান ও বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে স্পর্শকাতর এবং আপত্তিকর মন্তব্য করে উস্কানি দিয়েছেন বলে অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগটা কে করেছে? রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিমুল দাশগুপ্ত। বুঝতে পারছেন, শিমুল দাশগুপ্ত একজন হিন্দু ধর্মাবলম্বী। তার আপত্তি কোথায়? আমি ইসলাম ও মুসলমান এবং বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে আপত্তি। আচ্ছা, আওয়ামী লীগটা বুঝলাম, ইসলাম এবং মুসলমান নিয়ে আমার আপত্তি, এটা শিমুল দাশগুপ্তের এত মাথা ব্যথা কেন? এই সেই শিমুল দাশগুপ্ত এখন কোথায় পালিয়ে আছো জানি, মানে আমি যদি প্রতিশোধ নিতে চাইতাম, এই সেই শিমুল দাশগুপ্ত। তার চেহারাটা একটু মনে রাখবেন আর কি। কেন মনে রাখবেন? এই গাদ্দারদের চিনে রাখবেন। তার অসুবিধা হয়েছে ইসলাম ধর্মে আঘাত দেওয়ার জন্য। তো বাহাউদ্দিন বাহারের মতো এখন এই এরশাদ মাহমুদ খুব আরামে ভারতে অবস্থান করছেন। এবার হচ্ছে এই লুটেরা, এই হিন্দু ধর্মাবলম্বী, বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপরে নির্যাতনকারীরা, তাদের আশ্রয় হয় ইন্ডিয়া, এবং ইন্ডিয়া তাদের
প্রশ্রয় দিচ্ছে, আশ্রয় দিচ্ছে। বাহারের ব্যাপারে আমি ভিডিও করেছিলাম, বাহার এখন দিল্লি, তার মেয়ে এখন গোয়ায় বসে বেশ আরাম করছে। আমি পরশুদিনও দেখলাম, মানে গোয়ায় বসে সে আর তার বর মদ খেয়ে পুরো মাতাল হয়ে যাকে তাকে ফোন করছে। তো এইটা হচ্ছে এখন কে কিভাবে বিষয়টিকে দেখবেন আমি জানি না। আমি একটু আমাদের প্রিয় শরণাঙ্কর থেরো আপনার কাছে যাই। আপনি দেশ ছাড়া, কবে দেশ ছাড়া হলেন? ধন্যবাদ আসাদ। আর আমাদের যারা শ্রোতা মণ্ডলী আমাকে যারা শুনতে পাচ্ছেন, আপনাদেরকে ধন্যবাদ। তো আমি আমার কিছু উদ্দেশ্য আদর্শের কথা দিয়ে প্রথমে আমার বিষয়গুলো শুরু করি। জি প্লিজ। প্রতিবাদ তো অনেক করা হয়েছে, আর যথাযথ সাংবিধানিক প্রয়োগ বা আইনের সুষ্ঠু তদন্ত প্রয়োগ না হওয়ার কারণে প্রতিবাদ হওয়ার পরেও এগুলোর কোনো মূল্য থাকে না, এটা আমি যথাযথভাবে অনুভব করেছি বিগত 4-5 বছর ধরে। তো সেজন্য আমরা প্রতিবাদ অতীতে হয়ে গেছে। আমি যেহেতু বৌদ্ধ ভিক্ষু, আমার আলাদা একটা নীতি আদর্শ রয়েছে। সেই নীতি আদর্শ থেকে আমি একটু বলে তারপর আমার বিষয়গুলো শুরু করবো। আমি সংক্ষেপে জিনিসগুলো সমাপ্ত করব। অতীত উপস্থাপন করতে চাই না আমি, কারণ বৌদ্ধ ভিক্ষুদের বহু নীতি আদর্শের মধ্যে একটা আদর্শ হচ্ছে জগৎ সংসার হচ্ছে দুঃখময়। এখানে প্রত্যেকটা ধর্মগুরু পৃথিবীকে সুখময় বলেছেন। চারটি যে ধর্মটি মানে চারটি যে সমস্ত মুখ্য ধর্ম রয়েছে, যারা বেশি সংখ্যক পৃথিবীতে জনসংখ্যা যারা এগুলো আচরণ করে, তার মধ্যে আমাদের গৌতম মহাকারণে, যিনি গৌতম বুদ্ধ পৃথিবীতে উৎপন্ন হয়েছেন ভারতবর্ষের মধ্যে, তখন তিনি জগৎকে দুঃখ বলেছেন। তো একটা পারমার্থিক অর্থ অনুসারে আমরা ওনাকে পিতা বলে সম্বোধন করি। তো পিতা যেহেতু আমরা ওনার সন্তান, সেহেতু এই জগৎ সংসার অনিত্য বিধায় উনি রাজা হওয়ার পরেও, তিনি রাজা ছিলেন, সৈন্য সামন্ত ছিল, এমনকি চক্রবর্তী রাজা হওয়ার শক্তি, সামর্থ্য, সম্পত্তি সবকিছু ছিল। সবকিছু থাকার পরেও তিনি গেরুয়া অবসন ধারণ করে 6 বছর অরণ্য কঠোর তপস্যা করে তিনি দাঁড়ে দাঁড়িয়ে নাপিত, কামার, কুমার, ছামার, দীনদুঃখী, গরিব, দরিদ্র, রাজা, প্রজা সবার ঘরে ঘরে গিয়ে ভিক্ষা করে তিনি জীবিকা নির্বাহ করেছেন। এবং জগৎ সংসারের কল্যাণের জন্য তিনি ধর্ম রচনা করেছেন, ধর্ম প্রচার করেছেন। সম্পূর্ণ ত্রিপিটক 45 সম্পূর্ণ ত্রিপিটক সংক্ষেপে ব্যাখ্যা করলে 25 ভলিউম আছে। 25 ভলিউমের মধ্যে শুধু সকল প্রাণীর সুখী হোক এ কথাটা নিহিত আছে। এমন কোনো শব্দ, এমন কোনো বাক্য নেই যে বাক্যের মধ্যে কোনো প্রাণী, কোনো সত্তার বা পৃথিবীর ক্ষতি সাধিত হবে। এই গ্রন্থের মধ্যে 3টা পিটক: সূত্র, বিনয়, অভিধর্ম। সূত্রের মধ্যে মানুষের উপদেশ, বিনয়ের মধ্যে মানুষ নীতি আদর্শ, আর অভিধর্মের মধ্যে কিছু পরমার্থিক দর্শনগত গুরুগম্ভীর দর্শনগত বিষয় রয়েছে। এখন আমরা হচ্ছে ওনার সন্তান, সেহেতু এই জগৎ সংসারে যা কিছু সৃষ্টি হবে তা কিছু বিলীন হবে। ওই নীতি আদর্শে 2004 সালে গৃহত্যাগ করে আমি ভিক্ষু হয়েছি, গৃহত্যাগ করেছি। 40টার অধিক শ্মশানে একাকী ধ্যান করেছি, 4টার অধিক মহারণ্য একাকী ধ্যান করেছি। এমনকি 6 বছর কোনো গৃহে প্রবেশ না করে বৃক্ষতলে, শীত, গ্রীষ্ম, বর্ষা এগুলো ভিজে ভিজে বৃক্ষতলে ধ্যান করেছি। সুতরাং বাংলাদেশ সরকারের জায়গা দখল করা, নিজের আধিপত্য বিস্তার করা, নিজের শক্তি প্রদর্শন করা, এগুলো তো আমাদের নীতি আদর্শে নেই। হয়তো আমার নীতি আদর্শ, পৃথিবীতে 700-750 কোটি জনসংখ্যা আছে, বুদ্ধের এত অমৃতময় ধর্ম, জগৎ সংসারকে কারো ক্ষতি না করে তিনি ধর্ম প্রচার করেছেন, তিনিও তো সবার প্রিয় নয়। তারপরে আরো অন্যান্য যিনি আছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু বলেন বা যীশু খ্রিস্ট বলেন বা ভগবান রামচন্দ্র বলেন, সব ধর্মগুরুই তো আর সব মানুষের প্রিয় হতে পারে না। এই জন্য আমি স্মরণ করে একজন ক্ষুদ্র নগণ্য বৌদ্ধ সন্ন্যাসী, আমি যে সবার প্রিয় হব সেরকম নয়। তো তাদের নীতি আদর্শ অনুসারে, তাদের মন মানসিকতা অনুসারে আমি অনুচিত কাজ করেছি। এখন অনুচিত যে কাজ করে তার নীতি আদর্শগুলো তো গবেষণা করতে হবে, নেতাদিন কি করলো, কোথায় আছো, ওনার নীতি আদর্শ কি। একা একা পাহাড়ে বন জঙ্গলে যিনি অত্যবিত্ত, সহায় সম্পত্তি, স্ত্রী পুত্র, মাতা পিতা নেই, পাহাড়ে পাহাড়ে শ্মশানে ধ্যান করে, এই মানুষের আবার কি আধিপত্য, কি শক্তি সামর্থ্য থাকবে? ভান্তে, আমরা 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 পুরো বাংলাদেশের মানুষ একটা জিনিস জানি, বৌদ্ধ ভিক্ষুরা দখল করে করবে কি? সে কি এখানে অট্টালিকা বানাবে? মানে কোনো উত্তরাধিকারী নেই। হ্যাঁ, ওর কোনো জঙ্গল দখল করে সম্পত্তি কেউ পায় না। হ্যাঁ,
এগুলো আমরা জানি এরকম। যে মানে এটা জানি। বাংলাদেশের ইতিহাসে এটা ঘটে নাই। হ্যাঁ, আমরা দেখেছি অনেক ধর্মীয় প্রতিষ্ঠান দখল করে অনেক কিছু করে, কিন্তু বৌদ্ধ ভিক্ষুরা এটা করে না, এটা আমরা জানি। আবার একটি নির্দিষ্ট ধর্ম বাংলাদেশে যারা যেখানে ইচ্ছা রেলওয়ের জমি থেকে শুরু করে সবকিছু তারা দখল করলেও, কোনো কিছু দখল করতে গেলে ওই ধর্মের একটা প্রতিষ্ঠান বানাই ফেললে ওটা দখল হয়ে যায়, মানে কেউ আর এটা ভাঙতে যাবে না। কিন্তু বৌদ্ধ ভিক্ষুরা তো এই জিনিসটা করে না। এবং আপনি বন জঙ্গলের মধ্যে একটা গৌতম বুদ্ধের একটা স্ট্যাচু বানাইলে, একটা ভাস্কর্য, একটা মূর্তি বানাইলে যে প্রকৃতিরও যে কোনো ক্ষতি হয় না, এবং বৌদ্ধ ভিক্ষুরা যে প্রকৃতি এই কৃষ্টি কালচারের বিরুদ্ধে না, এটা আমরা জানি ভানতে। তো আপনি যে দখল করতে যান নাই, আপনার বিরুদ্ধে যেগুলো প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে, এই বিষয়টা তো আমরা তখনও দেখছি। এটা ইউনাইটেড নেশনসও বলছে, এটা আমার মুখের কথা না, ইউনাইটেড নেশনস তার বিবৃতিতে এটা স্পষ্ট করছে। আমাদের যদি একটু মানে ওরা যে প্রোপাগান্ডাগুলো ছড়াইছে সেই প্রোপাগান্ডা বাদ দিয়া আপনি যদি একটু বলতেন যে আপনাকে তো ওইখান থেকে তাড়াইলো, কত সালে তাড়াইলো, কোন সালে আপনি কতদিন আপনি গুম ছিলেন, মানে গৃহবন্দী ছিলেন, এবং আপনি কত সালে বের হয়ে গেলেন, এবং এখন পর্যন্ত আপনি কেন দেশান্তরিত? হ্যাঁ, ঘটনাটি ঘটেছিল 9 জুলাই 2020 সাল। হ্যাঁ, বিশাল। হ্যাঁ, 2020 সালে 9 জুলাই ঘটনা ঘটেছে। তখন এখন বাংলাদেশে তো বিভিন্ন সময় মব সৃষ্টি হয়, আমরা তো বৌদ্ধ সন্ন্যাসী, হয়তো মুখে কিছু মুখে সাধারণভাবে আপনারা কোনো উচ্ছৃঙ্খল করবেন না এতটুকু বলা যায়, কিন্তু এর চেয়ে বেশি বৌদ্ধ ভিক্ষু তো আর অস্ত্র দিয়ে কাউকে আঘাত করতে পারে না। এই জন্য নিরাপত্তাহীনতার কথা চিন্তা করে আমরা 11 জুলাই রাউজানে চলে যাই। তো রাউজানে যাওয়ার পরে সেখান থেকে আমরা মানে এটার সমস্যা সমাধানের জন্য তৎকালীন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ এবং প্রশাসনিক কিছু সহযোগিতায় আমরা 7 অক্টোবর ঢাকা কমলাপুর বাসাবো বৌদ্ধ মন্দিরে যাই। বাসাবো বৌদ্ধ মন্দিরে যখন যাই, তিনি সমাধানের কথা বলে সেটা প্রায় 1 বছর আমি সেখানে গৃহবন্দী ছিলাম ঢাকা বাসাবো বৌদ্ধ মন্দিরে। অর্থাৎ সবাই আমাকে দেখতে আসতে পারে, কিন্তু আমি কোথাও বের হতে পারি না, এ ধরনের গৃহবন্দী অবস্থায় আমি ছিলাম। তারপর 1 বছর সেখান থেকে গৃহবন্দী থাকার পরে আমি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি আবেদনপত্র দিই এবং রাষ্ট্রপতিকে আমি আবেদনপত্র পাঠাই। সেখানে স্মারকলিপিগুলো এখানে আছে। আবেদনপত্র পাঠানোর পরও 1 বছরে যখন সমাধান হচ্ছে না, তখন আমি না বলে আমার মতো আমি গাড়ি করে চট্টগ্রামে আমার একটা প্রতিষ্ঠান আছে রাউজানে, সেখানে চলে যাই। সেখান থেকে আবার রাউজানের ওসি, তারপর ইউনো যারা আছে তারা বুঝিয়ে, পুলিশ প্রশাসন সহ জোর করে বাধ্য করে, ওরা কেউ মানুষ মুখে জোর বাধ্য করলে তো আমরা তো আর জেদ করতে পারি না, কারণ ওরা ব্যবহার খারাপ করবে, তারপর মানে অশ্লীল ভাষায় আচরণ করবে, বা হয়তো বা তাদের শারীরিকভাবে আঘাত করবে। তার জন্য ওদের বডি ল্যাঙ্গুয়েজ বুঝে আমরা অনুভব করছি যে এদের মানে অবস্থা ভালো নাই, হয়তো তারা আবার ঢাকায় চলে যেতে বলছে, ঢাকা চলে যায়। আবার ঢাকায় চলে আসলাম, তারা জোর করে আমাকে ঢাকা নিয়ে আসলো। আমি বললাম এটা তো আমার প্রতিষ্ঠান, ঘটনা তো রাঙ্গুনিয়ার, আমি তো এখন রাজধানী, এখানে কি সমস্যা, আমি তো এখানে ভালোভাবে থাকতে পারি। বলছেন না, এখানে নিরাপত্তাহীনতার সমস্যা আছে আপনার। এটা বলার পরে তখন আমি চলে গেলাম। ওরা আমাকে জোর করে একটা গাড়িতে করে আবার কমলাপুর বুদ্ধ মন্দিরে নিয়ে আসলো। এখন কমলাপুর বুদ্ধ মন্দিরে এরা যেহেতু একটা রাজনীতি করে, তৎকালীন সরকারের সাথে তাদের সুসম্পর্ক, এখন সরকার তো আমার প্রতি বৈরী ভাবাপন্ন। তো কমলাপুর বৌদ্ধ মন্দিরে যারা আছে, ম্যানেজমেন্ট কমিটি যারা, ওরা বৌদ্ধ সংগঠন যারা আছে, এরা মনে করলো যে আমাকে আশ্রয় দিলে একটা সরকারের সাথে তাদের একটা বৈরিতা হবে বা মৈত্রীপূর্ণ হবে। তারা আমাকে বৌদ্ধ মন্দিরে আশ্রয় দেয়নি, অথচ আমি বৌদ্ধ ভিক্ষু। কিন্তু এই বৌদ্ধ মন্দিরটা প্রতিষ্ঠা করেছেন যখন বাঙালি বৌদ্ধরা নির্যাতিত হবে, নিপীড়িত হবে, তৎকালীন পাকিস্তান সরকার সে বৌদ্ধ মন্দিরটা দান করেছিলেন বিশুদ্ধানন্দ মহাত্মা ভান্তে মহোদয়কে। কিন্তু যখন আমি নির্যাতিত হয়েছি, আপনার একটা কথা বলি, আমি দুঃখিত, বলুন। মানে কথাটা এটাই, যদি বৌদ্ধ ধর্মাবলম্বীরা ইউনাইটেড থাকতো তাহলে তো এই দুরবস্থা বাংলাদেশে হতো না। হ্যাঁ, গৌতম বুদ্ধের যে আদর্শ, নীতি আদর্শ, সে অনুযায়ী ঠান্ডা থাকা, শান্ত থাকা খুবই চমৎকার কথা। কিন্তু কিছু জিনিস আছে যে আপনাকে উচ্ছেদ করলে তারপরে যদি বলেন শান্তি, ঠিক আছে, খুব ভালো, তাহলে তো আর দরকার নেই, কোনো বিহারের দরকার নেই ভান্তে। আর আপনি যে মবের কথা বলছেন, প্রিয় দর্শক, এটা কিন্তু 2020 সালের জুলাইয়ের ঘটনা। মব যে কাকে বলে, প্রশাসন এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে যে গুন্ডামি করতে হয়, সেই গুন্ডামিটা আমরা ওই ভিডিওতে দেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যে এই যে কনক্রিট ভাঙছে, এই যে বৌদ্ধ ভিক্ষুদের কিভাবে অত্যাচার করছে, তাদের একটা স্ট্যাচু, এটা কিন্তু কোনো বাড়ি না, এটা একটা গৌতম বুদ্ধের একটা স্ট্যাচু তৈরি করার যে স্তম্ভ, সেটা তৈরি শুরুর আগেই ভেঙে ফেলেছে। প্রিয় আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন, আপনাদের বঙ্গবন্ধুর ভাস্কর্য যখন ভাঙে তখন কেমন লাগে?
আপনাদের কেমন লাগে, মনে কেমন অনুভূতি হয় আজকে থেকে 5 বছর আগে আপনাদের নেতা হাসান মাহমুদ এই কাজটি করেছিল শুধুমাত্র ক্রোধের কারণে, যে কিরে একজন বৌদ্ধ ভিক্ষু আমার এলাকায় এসে বিহার বানাইছে, আমার পায়ের কাছে এসে বলবে যে দাও আমাকে এটা ভিক্ষা দেন, এটা দাও, এটা দেয় নাই কেন, সে তার মতো করে সে ব্যক্তিত্ব নিয়ে কেন বেঁচেছিল, ভেঙে দাও, গুড়িয়ে দাও। সেই হাসান মাহমুদ কিন্তু এত বড় অকৃতজ্ঞ, বিহারে থেকে পড়াশোনা করেছে, তার নিজের মুখে বলেছে, বিহারে থেকেছে, বিহারে খেয়ে বড় হয়েছে, সেই বিহারের সাথে গাদ্দারি করেছে। অথচ এই এই জ্ঞান শরণ মহারণ্য ছিল শিশুর, যাদের এতিম, যাদের বাড়িঘর নেই, যাদের থাকার জায়গা নেই, আহার নেই, তাদের জন্য প্রতিষ্ঠা করা জ্ঞান শরণ মহারণ্য মানুষের অনুদানে চলতো। এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দেখা হতো না। যদি দেখা হতো তাহলে হাসান মাহমুদ আর পড়াশোনা করতে পারতো না, কারণ তিনি তো মুসলিম ছিলেন। বৌদ্ধ বিহারে কিভাবে পড়াশোনা করেছেন? অসাম্প্রদায়িক একটি প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হলো শুধু গায়ের জোরে। জি ভান্তে, আপনি বলছিলেন আপনাকে ওই এলাকায় থাকতে দেওয়া হয়নি, আপনাকে ওখান থেকে মব করে তাড়ানো হয়েছে, একের পর এক মব হয়েছে, তারপরে আপনি ঢাকায় চলে গেলেন। বৌদ্ধ বিহারে যেখানে বৃহত্তর বৌদ্ধ বিহার বা অনাথ আশ্রম থাকে, সেখানে হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান সব ধর্মের ছেলে মেয়েরা পড়ালেখা করে। যেমন হোরাপাড়াতে একটা আছে রাউজানে, ওখানে হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান সব ধর্মের ছেলে মেয়েরা পড়ালেখা করে। তাই বলে ওদেরকে ধর্মান্তরিত করা হয় না, শুধু পড়ালেখার জন্য ওরা এখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে পোশাক আশাক সবগুলো ফ্রি। এখানে ঢাকা কমলাপুর বৌদ্ধ মন্দিরেও সে সিস্টেম রয়েছে, এবং ওখানে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, যার নেতৃত্বে বৌদ্ধ বিহার বিনাশ করা হয়েছে, প্রায় 5-6 কোটি টাকার মালামাল, লুটপাট, গাড়ি, তারপর আমার প্রাতিষ্ঠানিক যত সম্পদ, 12 বছরের বিশাল প্রতিষ্ঠান সবগুলো ধ্বংস করেছেন। যিনি বৌদ্ধ মন্দিরে থেকে পড়ালেখা করে বড় হয়েছেন, ওনার প্রতিদান হিসেবে আমরা এটাই পেয়েছি আর কি। উনি তো একটা বৌদ্ধ মন্দিরের পিলারও তো বানায়নি কখনো, কিন্তু ওনার মানে শৈশবকালে বা যৌবনকালে তিনি বৌদ্ধ মন্দির থেকে পড়ালেখা করেছেন, তো প্রতিদান স্বরূপ উনি বৌদ্ধ মন্দির বিনাশ করেছেন, এটাই পেয়েছি আর কি। তখন আমাকে যখন আমি স্বরাষ্ট্রমন্ত্রী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সাহেব ছিলেন, হ্যাঁ, ওনার ওখানে 2বার, ওনার কার্যালয়ে 2বার যাই, সেখানে বারবার বলি যে ওনারা বললো সমাধান করে দিবি। তখন কিন্তু 1 বছর গত হয়ে গেছে, ওরা কোনো সমাধান করছে না। আসলে আমি যে এত বিশাল কোন একজন ব্যক্তি যে আমারটা একদম রাষ্ট্রীয় জাতীয় প্রবলেম হয়ে গেছে, আমাকে সমাধান করতে পারছে না বা আমাকে নিয়ন্ত্রণ করতে পারছে না, কন্ট্রোল করতে পারছে না, সেরকম কিছু তো নয়। এরা অনেকটা অবজ্ঞা, তুচ্ছ তাচ্ছিল্য করে আমাকে এই অধিকারটা দেয়নি। এমন নয় যে রাষ্ট্রের জন্য বা আওয়ামী লীগের জন্য বা ওখানে কোনো সম্প্রদায়ের জন্য বিশাল একটা কিছু হয়ে গেছে, আমি তাদেরকে কোনো একটা আঘাত করেছি, এরকমও না। তাদের মনে হচ্ছে এই সামান্য বৌদ্ধ ভিক্ষু, এই ছিটে ফোটা মশা মাছের মতো, এই বললে কি, না বললে কি, শুনলে কি, না শুনলে কি, এগুলো না করলে কি হয়। এই 0.7% হয়েছে মনে হয় এখন আমরা। এই সামান্য একটা জাতিসত্তা আমরা কি করতে পারি, কি করার ক্ষমতা আমাদের আছে, ওরাও জানে। অবজ্ঞা তুচ্ছ করে এটা আমাদের উনি সমাধান করেনি আর কি। 11ই আগস্ট 2020 ইংরেজি আমরা হাসান মাহমুদের বাসায় যাই। হাসান মাহমুদের বাসায় গিয়ে সেটা সমাধান করার জন্য তখন ব্যারিস্টার বিপ্লব বাবু ছিল, আমাদের এই থেকে ব্যারিস্টার জ্যোতির্ময় বাবু ছিল। তারপর এটা সমাধানের জন্য সবচেয়ে বেশি যিনি কাজ করেছেন আমেরিকার সুহাস বাবু, স্নেহাশিস বাবু, তারপর জেনেভার এটা ওনার নাম কি, আমাদের অরুণ বাবু, তারপর এই যে ফ্রান্সের আমি ওই ঘটনায় শখানেক মানুষ জানি যারা নিবেদিত ছিলেন এবং আপনার পাশে ছিলেন, এবং আপনার প্রতি তাদের যে আস্থার জায়গা সেটি এখনো বিদ্যমান আছে। কিন্তু ভান্তে, একটা জিনিস মনে হয় না যে আপনি দুটো ব্যক্তির নাম নিলেন, একটা হচ্ছে বিপ্লব বড়ুয়া, আরেকজন হচ্ছেন জ্যোতির্ময় বড়ুয়া। মানে আমি যদি মন্তব্য করি এখানে দুটো, একজন হচ্ছেন বৌদ্ধ সমাজের গর্ব জ্যোতির্ময় বড়ুয়া, হিরো, সৎ মানুষ, আরেকজন হচ্ছে যে বৌদ্ধ রাজাকার, যে কিন্তু আপনাকে শুধু ধ্বংসই করেনি, একদম বিলুপ্ত করে যাওয়ার জন্য যা যা করতে হয় তাই করেছে এই বিপ্লব বড়ুয়া। এবং তখন কিন্তু কিছু লোক বলেছিল চুপ থাকেন ভান্তে, এত প্রতিবাদের কি দরকার। ভান্তে, আপনি তো চুপ 5 বছর ধরে কোনো কথা বলেন, এই অনেকদিন পরে আপনি একটা লাইভে বলছেন। কোথায় কোনো সংবাদ মাধ্যম, বাংলাদেশের কে আপনার পাশে দাঁড়ালো? কোন বৌদ্ধ, আপনার যারা সিনিয়র, যারা অগ্রজ, তারা কি সমাধান করতে পেরেছেন? পারেননি তো, কিছু না, পারেনি। জি, এখন বিষয়টা তারা, আমরা যখন ওই 11ই আগস্ট ওখানে মিটিং করলাম, উনি বললো পরের সপ্তাহে এটা ঠিক করে দিবে। এখন এটা ঘটনা ঘটেছে 20 জুলাই, 19 জুলাই ওনার কাছে সমাধানের জন্য গেলাম 11ই আগস্ট, অর্থাৎ 1 মাসের ভিতরে। এই 1 মাসের মধ্যে উনি বললো পরের সপ্তাহে ঠিক করে দিবে। এটা এখন 5 বছর হয়েছে, আজও সমাধান হয়নি। এরা সমাধান করে কি করলো, ওই যে রাজপথে আমাদের মানে বেশ কিছু ধর্মীয় উস্কানিমূলক, যেগুলো আমি বলতে চাচ্ছি না, ধর্মীয় উস্কানিমূলক মানে মিছিল, মিটিং, মানুষজন রাজপথে নামিয়ে দিয়ে এই মুখবান স্মরণকর বান থেকে চায় না, উনি ভালো না, উনি খারাপ, উনি বন্ড, মুখ সম্মুখ আবি যাবি, এগুলো আর কি। দেখুন, ইসলাম ধর্মে আঘাত দিয়েছে এটা কিন্তু পুরো বাংলাদেশের মানুষ জানে।
5 বছরের ব্যবধান একটু মনে করে দেই, কারো কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ক্ষতি করতে চাও বলো ইসলামে আঘাত দিয়েছে, নবীকে নিয়ে কটূক্তি করেছে। আপনার ব্যাপারে তো তাই করেছিল, ফেক আইডি খুলে আপনার নামে ছবি দিয়ে। কিন্তু আমি এই এই জিনিসটা তো মিথ্যা, এটা ওরাও জানে। যেমন ধরেন আমার ওখানে ডিজিএফআই, এনএসআই, পুলিশ প্রশাসন বা সবাই যায়। আমি বলছি এখানে অনলাইন পোর্টাল যেটা আছে বাংলাদেশের অনলাইন, যেটা ফেসবুক বা মানে ইউটিউব, এগুলো তো আপনারাই কন্ট্রোল করেন। আপনারা চেক করলে তো বুঝতে পারবেন এটা কে করে। এগুলো আমার থেকে জিজ্ঞেস করছেন কেন? আপনার কি মনে হয় যে আমার মানের একজন ভিক্ষু যে মানে এই ধরনের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কাউকে বিশৃঙ্খল সৃষ্টি করতে পারে? বলে যে না, পারে না। তো এগুলো আপনি যে প্রশ্ন জিজ্ঞাসা করছেন এটা অবান্তর না? আপনি এটা ট্র্যাক করুন, আইডিটা কোথেকে হচ্ছে, মোবাইলটা কোথায় আছে, কোথায় ব্যক্তি আছে, আমাকে জিজ্ঞেস করার কোনো দরকার আছে আপনার? তখন ওনারা আমাকে জোর করে বললো আপনি একটা ভিডিও বার্তা দেন যে আপনি করেন নাই। তখন তারা যখন বললো আমি একটা ভিডিও বার্তা দিলাম যে আমি এগুলো করি নাই, এগুলো আমার পুতুল খেলার মতো মনে হচ্ছে। মানে ওরা সবকিছু জানে, আমি করি নাই, আমি জানি সবকিছু করি নাই। মানে ওই সরকারও জানে, প্রশাসনও জানে, ডিজিএফআই, এনএসআই সবকিছু জানে। মানে এগুলো মানে একটা পুতুল খেলার মতো হচ্ছে মানে জিনিসগুলো। তো মূলত যদি আইনের যথাযথ প্রয়োগ থাকতো, সংবিধানের যথাযথ প্রয়োগ থাকতো, নিরপরাধ বৌদ্ধ ভিক্ষুকে এভাবে হয়রানি করতে পারতো না। হ্যাঁ, হয়তো ওখানে যদি আমার তো 2 একর জায়গা আছে বৌদ্ধ মন্দিরের, যারা বলে ওখানে বৌদ্ধ মন্দিরের কোনো জায়গা না, আমার নামে 2 একর জায়গা রেজিস্ট্রি আছে। তাহলে 2 একর জায়গা রেজিস্ট্রি যদি না থাকতো, হাইকোর্ট থেকে মন্দির না ভাঙার জন্য স্টে অর্ডার কিভাবে হলো? এটা তো হাইকোর্ট দিয়েছে, এটা তো আমি দিই নাই। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড থেকে পল্লী বিদ্যুৎ দিয়েছে। এটা তো রেজিস্ট্রিড সম্পত্তি না থাকলে ওখানে পল্লী বিদ্যুৎ দিবে না। আমার তো রেজিস্ট্রিড সম্পত্তি আছে। হ্যাঁ, সরকার বা প্রশাসন যদি মনে করে তাহলে ওনারা এটা বলতো যে ঠিক আছে আমরা সরকারি জায়গায় ঘেরা দিয়ে গেলাম, আপনি আপনার কাগজের জায়গায় নেমে আসুন, এটা বলতে পারতো। আপনি যদি আইনের প্রয়োগ বা আইন যদি আমাকে দেখান, আপনি ওটা বলতে পারেন এটা সরকারি জায়গা, আপনার 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 2 একর জায়গাতে আপনি চলে আসুন, এটা হচ্ছে আইন। কিন্তু আপনি পুলিশ দিবেন, 12-14টা মামলা দিবেন, ওখান থেকে বিতাড়িত বাধ্য করবেন সাধারণ নিরীহ একজন বৌদ্ধ ভিক্ষুকে, তার সামনে হাজার হাজার এই মানুষ রাজপথে নামাই দিবেন, তারপর মারার জন্য হুমকি দামকি করবেন, দেশ থেকে বাধ্য করবেন মানুষকে। তারপর 15টা মামলা ওয়ারেন্ট করা আছে, আরো প্রায় আমার ভক্তবৃন্দ 40-50 জনের বিরুদ্ধে মামলা দিয়ে আছে। তো এইগুলো তো একটা জাতিকে নির্মূল বা ধ্বংস করার একটা উপায়। তো কেউ না কেউ, ছোট্ট একটা জাতিসত্তা, তো কেউ না কেউ তো বলতে হবে এগুলা। তখন এটা 1 বছর গত হয়ে গেল, উনি যেখানে পরের সপ্তাহে ঠিক করবে, বছর যাওয়ার পরে এটা সমাধান করেনি। তখন আমি মনে করলাম যে আমি নিজের মতো নিজে চলে যাই। চলে যাওয়ার পরে তারা জোর করে আমাকে আবার নিয়ে আসলো ঢাকায়। তখন এটা এপ্রিল 2021 এপ্রিলের মধ্যে আপনার ব্যাপারে আপনি যে প্রতিবাদটা করলেন জুলাইয়ের শুরুতে, মানে 10 তারিখ, এবং আপনার বিরুদ্ধে কিন্তু জুলাই 15-র মধ্যে এইটা ছড়ানো হয়ে গেছিল। দেখেন এই যে সুদেব চক্রবর্তী তিনি লিখেছেন জুলাই 18, 2020 সালে শরণাঙ্কুর থেরো নামের একজন বৌদ্ধ ভান্তের বিরুদ্ধে চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে সেই প্রয়াস চলছে। কোন প্রয়াস? এই যে রামুতে যেটা করেছিল, রামুতে উত্তম বড়ুয়া নামের একজন ইসলামে সেম, এই যে দেখুন এটা কিন্তু এখানে প্রত্যেকটা কথা এই ভদ্রলোক সুদেব চক্রবর্তী তিনি আশঙ্কা করছেন যে চট্টগ্রামেও সেই প্রয়াস চলছে। ইতিমধ্যেই মুমিনরা ভান্তের বিচার চেয়ে রাস্তায় নেমেছে। এসবের নেপথ্যে রয়েছে ক্ষমতাসীন দল, মুক্তিযুদ্ধের চেতনাধারী তথাকথিত আওয়ামী লীগ মুমিন মুসলমানদেরকে উস্কে দিচ্ছে। তথ্যমন্ত্রী হাসান মাহমুদের ভাই এরশাদ মাহমুদ তিনি নির্দেশনা দিয়েছেন যত টাকা লাগে লাগুক তিনি পাশে থাকবেন। ওই যে গাড়িতে করে গিয়ে বললো যা টাকা লাগে। আর তার দালালি করতে গিয়ে সক্রিয় হয়ে উঠেছে রাসুর মতো ছাত্রলীগ নেতারা। এই মামলা এরাই মামলা ঠুকে দিয়েছে ভান্তের বিরুদ্ধে। এগুলো কিন্তু সেই 2020 সালে লেখা, এবং তখন দেখুন মোহাম্মদ মোশাররফ হোসেন বা অনেক মুসলমানরা এই বিষয়টা জানেন, এটি নোটিস করেন। জি ভান্তে, আমি থামানোর জন্য দুঃখিত। আপনি তারপরে ঢাকায় এটার জন্য অনুরোধ করলেন এবং যথারীতি প্রত্যাখ্যিত হলো, যেহেতু এখানে হাসান মাহমুদ আছে মাঝখানে। যেমন দেখো আছে, এটা বাংলাদেশটা হচ্ছে মুসলিম মেজরিটি পার্সেন্ট, মানে মুসলিম রাষ্ট্র। সে তো আমরা ছোট কাল থেকে ঈদ, কোরবান এগুলো মুসলিম বাড়িতে খেয়েছি, থেকেছি, ঘুমিয়েছি, খেলাধুলা করেছি, এটা স্বাভাবিক। স্কুলে পড়ালেখা করেছে, আমাদের ছেলে মেয়ে মুসলিম বন্ধু বান্ধবী আছে, এটা স্বাভাবিক। তো এখন এমনকি ছোট কাল থেকে আমরা আজানের ধ্বনিটা কানে শুনতে শুনতে ওটা মুখস্থ হয়ে যায়, এটা এখনো আমি মুখস্থ জানি। এবং আজানের পর যে আয়াতগুলো বলে আরবিতে, এটাও আমি মুখস্থ জানি। এবং আরো যে কোরআন শরীফ আছে এটাও আমি বই পড়ে বহুবার পড়েছি। কারণ একটা ধর্ম যখন পার্শ্ববর্তী একটা বিশাল সম্প্রদায় আচরণ করে, ওখানে কি আছে দেখার একটা কৌতূহল থাকে। এখন এটা তো সাধারণ অবস্থায় আমরা কখনো ওদের সাথে বৈরিতে যাইনি, এবং শেষে পড়ালেখা করেছি তখনও বৈরিতে যাইনি। ভিক্ষু হয়ে যখন একজন আমাদের জাতিসত্তার মধ্যে একজন উচ্চ শ্রেণীর বৌদ্ধ ভিক্ষু হিসেবে যখন রূপান্তর হলাম, তখন তো বৈরিতে যাওয়া তো প্রশ্নই আসে না। তো এগুলো হচ্ছে কোনো রকমে আমার যখন কোনো রকমে কোথাও কোনো খাত পাচ্ছে না, আমাকে কষ্ট দিয়ে আঘাত করা, আমাকে ঠেকানো,
বা আমাকে দেশ থেকে বিতাড়িত করে, আমাকে অপরাধী বানানো মানুষের চোখে, দেশের চোখে। এরা কোন রকমে যখন এরা পারছে না, তখন এরা উপায় বের করলো যে হ্যাঁ ঠিক আছে, মানে ওনাকে এভাবে আঘাত করলে মনে হয় উনি দুর্বল হবে। তখন তারা হয়তো ধর্মীয় জিনিসটা চিন্তা করে তারা ওই জিনিসটা আমার উপর প্রয়োগ করেছে। কিন্তু মূলত আমরা যে পরিমাণে নীতি আদর্শে চলি, একটা অন্য ধর্মকে অবজ্ঞা তুচ্ছ করার কি দরকার? আচ্ছা যাই হোক, তখন আমরা কি করলাম, এই ১০ এপ্রিল ২০২১ আমি অ্যা নিজ মন্দিরে যাওয়ার জন্য আবার রাউজানে যাই, সেখান থেকে জোর করে নিয়ে আসলো। আনার পরে তারা ঢাকা কমলাপুর বৌদ্ধ মন্দির তারা মনে করলো যে না, ইনি বৌদ্ধ ভিক্ষু হলেও হয়তো উনাকে আশ্রয় দিলে বৌদ্ধ জাতির জন্য বা ঢাকা কমলাপুর বৌদ্ধ মন্দিরের জন্য ক্ষতি হবে। উনারা আশ্রয় দিল না। তখন আমি এক রাত সবুজবাগ থানায় ছিলাম এক রাত। এক রাত থাকার পরে সেখানে বৌদ্ধ মন্দিরের কমিটির সাথে আলোচনা গবেষণা হলো। তারা বলল, "না, আপনি ওখানে থাকতে পারবেন না। কেউ চায় না আপনাকে।" তখন সেটা তদন্ত করে দেখলাম, তো ঘটনার শুরু থেকে বর্তমান অবধি বৃহত্তর বৌদ্ধ জনগোষ্ঠী এখনো আমাকে ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস করে আমার প্রতি সমর্থন আছে। আগেও আছে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এই গুটি কয়েক যারা হয়তো তৎকালীন সরকারের বিভিন্ন চাকরি-বাকরি, বিভিন্ন প্রশাসনিক দপ্তরে ছিল, বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছে, চাকরি-বাকরি পেয়েছে, টাকা-পয়সা পেয়েছে। সামান্য এটা। মানে ধরো আমরা যদি ১৫ লক্ষ বড়ুয়া বৌদ্ধ আছে, মানে বৌদ্ধ গোত্র সম্প্রদায়, চাকমা মারমা মিলে হয়তো আমরা সব মিলে ৩০ লক্ষ বৌদ্ধ আছি। ওখান থেকে ৫০০ জন মানুষও আমার বিরুদ্ধে পাওয়া যাবে না। কারণ পাওয়া যাবে না যে আমাদের নীতি আদর্শ কিরকম সবাই জানে। এখন হয়তো তারা তৎকালীন সময়ে সরকার ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ সরকার। তারা মানে সরকারের বিভিন্ন পদবিতে ছিল। পুলিশ তাদের কথা শুনতো। তো এখন কমিটির মধ্যে ১০০ জন লোক থাকলে ২ জন লোকের কথা শুনতো, আরো মানে ৯৮ জন মানুষের কথা শুনতো না। তো ৯৮ জন লোক ছিল আমার পক্ষে, আর ২ জন লোক ছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার বা হাসান মাহমুদের পক্ষে। হুম। তো তারা পুলিশ প্রশাসন দিয়ে আমাদেরকে ঠেকিয়েছে। কমলাপুর বুদ্ধ মন্দিরে না থাকতে দিয়ে তখন ওরা আমাকে কি করলো, এক রাত আমি মশার কামড় খেয়ে এই ইয়াতে চলে গেলাম সবুজবাগ থানায়। থানার ওসি যিনি ছিল তিনি অসাধারণ ভালো মানুষ। উনি বলল, "আমার রুমে আপনি থাকেন। আপনি একজন সন্ন্যাসী, মশার কামড়ে কষ্ট পাবেন।" তবে আমি একটা জিনিস দেখেছি, মানে মারাত্মকভাবে কোনো প্রশাসনিক ব্যক্তি আমাকে কখনো দুর্ব্যবহার, মন্দ কথা, আঘাত করে নাই। তবে ওদের বডি ল্যাঙ্গুয়েজে বুঝতে পারতাম যে অধিক কিছু করলে ওরা হয়তো বাচনিকভাবে বা শারীরিকভাবে কোনো একটা আঘাত করবে। সেজন্য আমি ওদের প্রতি কোনো জোর করতাম না। তারাও আমার প্রতি কোনো জোর করত না। যা হতো সুন্দর কথাবার্তায় সমাধান হতো। তখন পরের দিন সকালে এক রাত থাকার পরে ওরা আমাকে নিয়ে গেল উত্তরা ১৬ নম্বর সেক্টর একটা বৌদ্ধ মন্দিরে। ওটা আমাদের একটা বৌদ্ধ মন্দির, সরকার দান করেছেন, তৎকালীন সরকার। তখন সেই মন্দিরে যাওয়ার পরে ওখানের যারা মন্দির কমিটি আছে বা বৌদ্ধ ভিক্ষু আছে, ওরাও সেম আচরণ করতেছে। অথচ আমার প্রতিবাদ তাদেরকে রক্ষার জন্য। আচ্ছা, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? আমি শুনতে পাচ্ছি একদম যে একদম পরিষ্কার। যে বৌদ্ধদেরকে আমি রক্ষার জন্য, যারা এই নির্যাতনের কথাগুলো বলার শক্তি যাদের নাই, সামর্থ্য যাদের নাই, যারা সরকারকে, প্রশাসনকে, প্রধানমন্ত্রীকে, রাষ্ট্রপতিকে, প্রশাসনকে একটা আবেদন করার ক্ষমতা যাদের নাই, যে আমাদেরকে মারছে, আমাদেরকে রক্ষা করুন, এটাও করলে নাকি সরকার মন কুপিত হয়ে যাবে। এটা বললেও নাকি আমাদের সরকার মন খারাপ করবে। আবেদন করলেও নাকি করতে পারবে না। আরে তাহলে তুমি মরে যাবে, এটা আর বেঁচে থাকে কিলা? আমি আমার সাথে বড় বড় প্রতিনিধি, সরকার, প্রশাসন, বিভিন্ন মানুষের সাথে অনেকবার মিটিং হয়েছে। তখন আমি বললাম যে রামুতে ৩৬টা বৌদ্ধ মন্দির জ্বালিয়ে দিয়েছে। এটা আপনি সরকারকে আবেদন করে বলতে পারবেন না। এটা নাকি রাষ্ট্রদ্রোহ হয়ে যাবে। আমার ওখানে বৌদ্ধ মন্দির হত্যা হচ্ছে, আরো অন্য বৌদ্ধ ভিক্ষু হত্যা হচ্ছে, আমার একজন বৌদ্ধ শিষ্য হত্যা হয়েছে। এগুলো নাকি কোথাও আবেদন করা যাবে না। আমি বলছি, যদি কোথাও আবেদন করা না যায়, কোনো যদি সমাধানের করা না যায়, কোনো প্রশাসনিক সরকারি দপ্তরে, প্রধানমন্ত্রীর দপ্তর যদি যাওয়া না যায়, আপনারা এত বড় বড় সংগঠন করে জাতীয় নেতা পরিচয় কেন দেন? এই পদবীর দরকার কি? এই সংগঠন কেন করেছেন কি? ছেলে মেয়েকে ভরণ পোষণ লালন পালন করার জন্য? এই জাতির পরিচয় দিয়ে আপনারা সংগঠন করবেন, জাতির পরিচয় দিয়ে সরকারি সুযোগ সুবিধা নেবেন, এগুলো নিয়ে ছেলে মেয়ে নিয়ে আপনি সুখে থাকবেন। জাতি কোথায় মরে গেল না, শেষ হয়ে গেল, আপনার কোনো দায়ভার নাই। তবে একসময় ছিল, আমাদের তৎকালীন পাকিস্তান পিরিয়ডের মধ্যে একজন মহান বৌদ্ধ নেতা ছিল। ওনার নাম হচ্ছেন বিশ্বনন্দিত সদ্যম মহানব বিশুদ্ধানন্দ মহাতের। উনি প্রয়াত হয়েছিলেন ৯৬ না ৯৪ সালের দিকে। ওনার আমলে কিন্তু সরকারিভাবে সমস্ত সমস্যা, বৌদ্ধ যদি নির্যাতন হতো তখন সমাধান হতো। ওনার মৃত্যুর পরবর্তী সময়কালে আমরা আস্তে আস্তে একটা অবহেলিত জাতির মতো হয়ে গেলাম। দেখেন, এদেরকে বলার পরে ওনারা বললো, দেখেন তুমি ছোট, মানে তুমি বুঝবে না, মানে এটা আমাদের সমাধান করার সামর্থ্য আমাদের নেই। তখন যে কাজ কমলাপুর বৌদ্ধ মন্দির করেছে, ওরা জাতীয় সংগঠন। একই কাজ উত্তরা বৌদ্ধ মন্দির করেছে, এরাও জাতীয় সংগঠন। ওখানে আমার আশ্রয় হয়নি। ওখানে যিনি বৌদ্ধ ভিক্ষু ছিল, মুদিতা পাল বৌদ্ধ ভিক্ষু, ও আমাকে মন্দিরে থাকতে দেবে না। আমি থাকলে ও নাকি চলে যাবে।
এখন ওর ধারণা হচ্ছে হয়তো আমি যদি থাকি মন্দিরটা দখল করব। আরে বাবা, আমার 15টা ব্যক্তিগত মন্দির আছে, এখনো কমপক্ষে 15খানি জায়গা আমার নামে রেজিস্ট্রি সম্পত্তি আছে বাংলাদেশে, ওর মন্দির দখল করার কোনো দরকার নাই তো। এখনো বিশ্বের মধ্যে এই বিগত 4 বছরে 4টা দেশে 4টা বৌদ্ধ মন্দির করেছি আমি, আমার কোনো সম্পত্তি বা দানের এগুলো সমস্যা নেই তো। কোরিয়াতে থাকি, মায়ানমারে থাকি, শ্রীলঙ্কায় থাকি, দুবাই থাকি, এখানে আমার রেস্টেড বৌদ্ধ মন্দির, আমার সম্পদ আছে তো। হয়তো ওর ধারণা হচ্ছে ওনার অনেক জনপ্রিয়তা আছে, ওনাকে মন্দিরে থাকতে দিলে উনি দখল করে ফেলবে। এমনকি এই সমস্যাটাকেও বৃহত্তর বৌদ্ধ জাতিগোষ্ঠী কিন্তু বুঝতে পেরেছে যে বান্তে আমাদের রক্ষার জন্য নির্যাতন মানে এই নির্যাতন সইছে বা প্রতিবাদ করছে। কিন্তু যারা নেতৃত্ব স্থানীয় ছিল এরা মনে করছে ভান্তে হয়তো বৌদ্ধদের সাথে বা এ দেশের মানে কারোর সাথে আমার এগুলো করা ঠিক হবে না। আমি বলছি এগুলো যদি কারো ক্ষতিকারক হয়, আপনি কষ্ট পাচ্ছেন, এটা উপস্থাপন করা যদি কারো যদি ক্ষতি করা হয় কেমন, তাহলে কিন্তু সেটা মানে এটা কিন্তু তাহলে কিন্তু সেটা অন্যায় হবে, এটা তো কারো ক্ষতিকারক হচ্ছে না। তো এখন যাই হোক, আমি একজন বৌদ্ধ ভিক্ষু হিসেবে তখনও আমি মৈত্রী দিয়েছি, এখনো মৈত্রী দিয়েছি, ভবিষ্যতে আমি মৈত্রী দিয়ে থাকবো। বৌদ্ধ ভিক্ষুরা মা বাবা ছেলে স্ত্রী পুত্র পরিবার পরিজন সবকিছু ছেড়ে দিয়ে সমস্যার সমাধান মানে পথে ওরা মুক্ত ব্যক্তির মতো শ্মশানে মশানে পাহাড় পর্বতে বিচরণ করে একটা ধ্যানময় জীবন যাপন গঠন করে। তখন আমি উত্তরে বৌদ্ধ মন্দিরে ছিলাম, ওখানে একটা পুলিশ ক্যাম্প ছিল। তো পুলিশ ক্যাম্পে প্রতিনিয়ত 8 ঘন্টা করে চারজন পুলিশ পাহারায় থাকে, 2জন করে। ওই পুলিশ ছোট্ট একটা পুলিশ ক্যাম্পে যেখানে একজন মানুষ থাকতে পারে কোন রকমে, ওখানে আমি 1 বছর ছিলাম। ওখানে আমরা 4জন বৌদ্ধ ভিক্ষু মিলে ছোট্ট একটা পুলিশ ক্যাম্পে ছিলাম 1 বছর। তখন বিবিসি না ওই যে ইউনাইটেড নেশন থেকে সেটা তদন্ত করে এই বৌদ্ধ ভিক্ষুকে নির্যাতন করা হচ্ছে, 7 পৃষ্ঠার একটা প্রতিবেদন দেওয়া হয়। 16 নতুন বৌদ্ধ ভিক্ষু এখন নির্যাতিত হয়ে আছেন, ওনাকে সহযোগিতা করা হচ্ছে। তখন ওখান থেকে আমি যখন এই আবার সহযোগিতাও করেছেন আমাদের স্বপন চৌধুরী, যিনি বৌদ্ধ সমিতির সভাপতি, তিনি অত্যন্ত অমায়িক দানশীল একজন ভদ্র মানুষ। উনি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে আমাকে ওখান থেকে মুক্ত করে